তীব্র। নিজ তীব্রময়ীর কণ্ঠ শুনে অবাক হলো তীব্র। এটা ওর তীব্রময়ী ডাকলো কি ওকে? ওর তীব্রময়ী তো অভিমান নিয়ে মত্ত, তবে সে কি করে আসবে? কিন্তু আবার ডাক শুনতে দ্রুত গাড়ি থেকে নেমে পড়ল। অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল সামনে দাঁড়ানো সদ্য যুবতী রূপে পা দেওয়া রমণীর দিকে। কতদিনের তৃষ্ণা ওর ভাবনার মাঝেই রূপ ঝাঁপিয়ে পড়ল তীব্রর বলিষ্ঠ বুকে। তীব্র দ্রুত নিজেকে সামলে আঁকড়ে ধরল নিজ তীব্রময়ীটাকে, যার অবহেলায় আক্রান্ত হয়ে অশান্তি নামক রোগের সাথে প্রথম পরিচিত হয়েছিল গত 3 দিন যাবৎ। কাঁদছো কেন তীব্রময়ী? দূরেই তো চলে গিয়েছিলে, তবে ফিরে কেন এলে? আর এলে যখন তখন কেঁদে বুক ভাসাচ্ছ কেন আমার? এঁকে দিচ্ছ কেন নিজের অস্তিত্ব? কেন গাঢ় করছো তোমার প্রতিশ্রুতির মায়া? আমি না হয় তোমার অবহেলায় হারিয়ে যেতাম কালের প্রবাহে, তুমি না হয় থাকতে সুখ স্মৃতি হয়ে। প্রেমিকার নিকট হতে এমন কঠিন কথা শ্রবণ হতেই শরীরের অবশ হয়ে এলো রূপের। কতটা কষ্ট পেলে এই কথাগুলো বলতে পারে 28 বছরের প্রাপ্তবয়স্ক যুবক পুরুষটি? জানা নেই রূপের। প্রেমিকের বুকে মাথা রেখে মানুষ প্রশান্তির নিঃশ্বাস নেয়, আর তুমি আমার বুকে কেঁদে সাগর বানাতে চাইছো? প্রিয় পুরুষের বুকে মাথা রেখে এতদিনে জমানো সব কষ্টগুলো বৃষ্টির ফোঁটা ইতোমধ্যে দুজনেই বেশ খানিকটা ভিজে গেছে। এতে ওদের তেমন কোনো হেলদোল দেখা যাচ্ছে না। ওরা তো মত্ত এতদিনের হাহাকার করা অস্থিরতার হৃদয় শান্ত করতে, যার কারণে এত অপেক্ষা দুজনের। রূপের অনবরত কান্না সহ্য হলো না তীব্রতায় মজা ছলে উপরোক্ত কথাটি বলে উঠল, তবে এতে কাজের কাজ কিছু হলো বলে মনে হয় না। রূপ তীব্রর কথা শুনে আবারও শক্ত করে জড়িয়ে কেঁদে উঠল সংস্পর্শে। কাঁদতে কাঁদতেই বলল, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি তীব্র, বিশ্বাস করুন আমি চাইনি আপনি কষ্ট পান। আমি সরি সেদিনের কথাগুলোর জন্য। না বুঝে আপনাকে অনেক কথা শুনিয়েছি, যা নয় তাই বলেছি, কিন্তু বিশ্বাস করেন আমি মন থেকে বলিনি, আপনাকে হার্ট করতে চাইনি। বলেই আবার কেটে দিল। তীব্র নিজে জানে রূপ মন থেকে বলেনি কথাগুলো। এতে দিনে খুব ভালো করে চিনে নিয়েছে ওর তীব্রময়টাকে, কিন্তু কেন এমন করলো তা এই কয়েকদিন তীব্রকে কিছু না বলতে দেখে রূপ বুক থেকে মাথা তুলে হালকা ওর দিকে, তবে তীব্রকে ছাড়লো না, বুকে থেকেই পড়ে উঠল। আপনি আমায় যা শাস্তি দেবেন আমি তাই মাথা পেতে গ্রহণ করব তীব্র, তবু আপনার সাথে বিচ্ছেদ হোক তা কখনো চাই না আমি। এই কয়েকদিন খুব ভালো করে বুঝেছি তীব্র, বিচ্ছেদের বদলে মরণ বেছে নেব, তবুও। তীব্র রূপের ঠোঁট আঙ্গুল দিয়ে চুপ করিয়ে দিল, আলতো স্বরে বলে উঠল, মৃত্যু এত সহজ নয় তীব্রময়ী। সহজ হলে সবাই কষ্ট থেকে মুক্তি পেতে তা বেছে নিত, কষ্টকে সাদরে বরণ করে সামনে এগিয়ে যেত না সুখের সন্ধানে। তাই মৃত্যু বেছে নেবে না কোনোদিন, যাই হয়ে যাক না কেন। কথাগুলো কেমন যেন গম্ভীর ঠেকলো রূপের নিকট। মানে বুঝলো না রূপ, বুঝতে চাইলো না। তীব্রর বুকে আবারও মুখ লুকিয়ে বসে রইল। আমি শুধু আপনাকে চাই তীব্র, আর কিচ্ছু না। আপনার সান্নিধ্যে থাকলে আমি 1000 বছর বাঁচতে পারি, ঠিক তেমন আপনার দূরত্বে আমি মরে যেতেও রাজি। অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল রূপের মুখপান। ওর তীব্রময়ী তো সহজ সরল, সেটাও জানে, কিন্তু এতটা আসক্তিতে জড়াবে তা দৃষ্টি ঘুরালো তীব্র। এদিকে ওদিকে না তাকিয়ে ভাবল কিছু, অতঃপর ভরাট কণ্ঠে বলে উঠল, আসক্তি ভালো নয় তীব্রময়ী, জীবন্ত লাশ বানিয়ে দেয় সামান্য দূরত্বেও। আমাতে আসক্ত হয়েও না তীব্রময়ী, আধারে ডুবে যাবে। রূপ বুঝল না এত কঠিন কথার মানে, তাই হেসে বলল, সে আসক্তির মায়াজালে ইতিমধ্যে ডুবে গেছে, সে আর নতুন করে কি ডুববে তীব্র? এত গাড়ি
বাড়ির কথা উত্তরে নির্বাক রইল তীব্র। রূপ হাসি মুখে দিকে তাকিয়ে রইল। বৃষ্টির ছটা বাড়তেই রূপকে বলে উঠল, ভেতরে যাও তীব্রময়ী, এভাবে থেকো না বাহিরে। রূপ শুনল না তীব্রর নিষিদ্ধ বাণী। একটু উঁচু হয়ে তীব্রর থুতনিতে চুমু এঁকে দিল। তবে যার পরনে অবাক হয়ে তাকালো। আজ কি হয়েছেটা কি ওর তীব্রময়ীটার? এমন আদুরে আদুরে কথা স্পর্শে মাঝেই কেনা রাখছে ওকে। ও কি জানে না তীব্র কতটা ভয়ঙ্কর? স্পর্শ দিতে পারে, তবুও কেন এমন? তীব্রকে আরো অবাক করে দিয়ে কাতর চোখে তাকালো রূপ। বাপের দৃষ্টি বুঝে তীব্র এই সব বাধা মনে পিয়সের অধৈর্যগোল আনন্দের ঘনঘটা। এই অধৈর্যগোল আন্দোলনের সাক্ষী রইল গুড়ি গুড়ি বৃষ্টির ফোঁটা আর মাতাল হওয়ার বিচরণ। রাতের আধার কেটে দিনের আলো ফুটবে কিছুক্ষণ পরে। মৃদু আধার খেলা করছে বিলাসবহুল ফ্ল্যাটের বেলকনিতে। সেই বেলকনির মালিক উন্মুক্ত শরীর নিয়ে ফ্লোরে শুয়ে আছে। বদচোখের কিনারা জুড়ে অশ্রুকণার ভিড় জমেছে। বৃষ্টির ফোঁটার সাথে তাল মিলিয়ে ঝরে যাচ্ছে। এতে গম্ভীর পুরুষটাও কাঁদতে ব্যস্ত। রাতের অন্ধকারে কিছুক্ষণ পর একটু আলোর ছটাক মুখে পড়তেই উঠতেই বসলো অভ্র। সারা রাত ফ্লোরে শোয়ার ফলস্বরূপ পিঠ বেশ ব্যথা, কিছু করার নেই। উঠতে উঠতে বিড়বিড় করে বলল, যার নিজ প্রিয়জন নেই তার আবার এত সহ্য ক্ষমতা কম হলেই চলে? তাকে তো আরো অনেক কিছু সহ্য করতে হবে। এখনই এত ব্যথায় জর্জরিত হলে হবে নাকি? বলেই মৃদু হাসল। এগিয়ে গেল রূপের দিকে। বাইরে থেকে আসা মৃদুমন্দ আলোয় স্পষ্ট হলো তার পিঠের আঘাতগুলো। কোনো শক্ত কিছু দিয়ে আঘাত করা, যা অযত্নের কারণে লাল হয়ে ফুলে উঠেছে। অভ্র এতে ভ্রুক্ষেপ না করে দাঁড়ালো। দুইটি হাস্যোজ্জ্বল মেয়ের ছবি সামনে, দুজনকেই ভিন্ন নারী, কিন্তু দুজনেই অনন্তের কলিজার টুকরো। আর এই দুজনের মধ্যে একজনের থেকেও নেই, আরেকজন হারিয়ে গেছে নাম না জানা শহরে। যন্ত্রণার বুক নিয়ে কি সুন্দর 5 বছর আছে। দুটোতে আলতো হাতে বুলিয়ে বলে উঠল, হারিয়ে গিয়েও আমার বুকে বাসা বেঁধে রেখেছে তোমরা দুজন। একজন তো ভুল বুঝে অভিমান করে আছে, আর তুমি তো নাই হয়ে গেছো। আমার জীবনে অভিশপ্ত করে দিয়েছো ও। তোমাদের দুজনকেই কেড়ে নিয়েছে আমার থেকে। ছাড়বো না ওকে আমি, দেখে নিও। মৃত্যু ঘটাবো আমার হাতে। যেই হাতে বন্ধুত্বের হাত বাড়িয়েছি সেই হাতেই নিঃস্ব করবো তীব্রকে। হ্যাঁ, তীব্রকেই মৃত্যু দিব, ভয়াবহ মৃত্যু দিব। বলেই হেসে দিল অস্বাভাবিক সেই হাসির যে রেশ ভয়াবহ কিছুর ইঙ্গিত। অতীতে বেড়াজালে করা ভুলের মাসুল বন্ধুত্ব না শত্রুতা। জয়ের মুখে 2 দিক। এই মেয়ে, এই এতদিন ধরে আমার পেছন ঘুরছে কেন? কি চাইটা কি তোমার? রাগী গলায় বলে কথাগুলো সামনে দাঁড়ালো মানুষটাকে। একটু ধ্যান ভঙ্গ করলো, বরঞ্চ আরো উৎসাহিত কণ্ঠে বলে উঠল, উফ, আপনি কত হ্যান্ডসাম মিস্টার ব্যানার্জি। আজ কিন্তু দারুণ লাগছে আপনাকে, একেবারেই চকলেট বয়। সামনে দাঁড়ানো মেয়েটার কথা শুনে রণ অবাক হয়ে তাকালো। এই মেয়ে এত বজ্জাত! কিন্তু কিছুক্ষণ পরেই থমকে উঠল। মিস ইতি, আপনি কি আপনার লিমিট ক্রস করছেন? ইতির রচন চোখের দিকে তাকিয়ে বলে উঠল, হ্যাঁ, লিমিটই তো ক্রস করেছি, আর তো কিছু করিনি। অবাক হতে হতে প্রাণীটাই মরবে না? রণর এবার এই মেয়ের যা শুরু করেছে। তাদের দেখা হওয়ার প্রায় 1 মাস পেরিয়েছে। এই 1 মাসে এমন কোনো দিন নেই সেদিনের ওর ইতির সাথে দেখা হয়নি। প্রথমে তেমন গুরুত্ব না দিলে পরবর্তীতে বিরক্ত হয়ে যায়। ইতি
রোডে, থানায়, মিসিং প্লেসে, এমনকি রণ সেখানে সেখানে যায়। নিত্যদিন সেখানেই ইতির আগমন ঘটে। প্রথম প্রথম ইতি নানান অজুহাত দেখাতো, কিন্তু এখন বলে ওকে না দেখতে আসে রোজ। ভাবা যায় এসব? পুলিশ অফিসার রণর সাথে এমন ফাজলামি করে? ওর ভাবনার মাঝে ইতি হাত দিয়ে আওয়াজ করে বলল, এই মিস্টার, কোথায় হারালেন? রণ ওর দিকে তাকিয়ে কিছু না বলে ভেতরে যেতে নিল। ঠিক তখনই ভেসে এলো ইতির কণ্ঠ। কাল আবার দেখা হবে মিস্টার। বলেই চলে গেল। আর রণ হতবাক দৃষ্টিতে পেছনে ঘুরে তাকায় রইল ইতির যাওয়ার। এই মেয়ে এইসব কেন করেছে? কি লাভ হয় এসব করে? আদৌ কি কিছু আছে নাকি সবটা মোহ? মাথা ঘামালো না রণ, দ্রুত পায়ে ভেতরে চলে গেল। বুক ভরা বসন্তেও মাঝে মাঝে অকাল ঝড়ের আগমন হয়। ঝড়ো হাওয়ায় উড়িয়ে নিয়ে যায় রোজকার ছোট বড় মন খারাপের দুর্দশা। মাঝে মধ্যে সুপ্ত থাকা প্রেম আরো জেগে ওঠে ক্রমশ। প্রেমের জোয়ারে ঘা ভাসানো দুইটি মন একে অপরের মধ্যে মিলেমিশে যেতে চায় অপ্রাণ। ঠিক যেভাবে দামাল ঝড়ো হাওয়ায় মিলেমিশে যায় সেই অকাল শ্রাবণের সাথে, ঠিক সেভাবেই মিশে যাচ্ছে তীব্র রূপ দুজনের চোখের মাঝে। দৃষ্টি বিনিময়ে ঘটছে দুজনে, প্রেম প্রেম ভাব বাতাসেও। এমন ওয়েদারে প্রিয় মানুষ ব্যতীত কাটানো যায় নাকি? যেই মৃদু হেসে তীব্র এগিয়ে গেল সামনে দাঁড়ানো প্রেমময় নারীটির দিকে। সেই প্রেম চোখে তাকিয়ে আছে তারই দিকে। এগিয়ে এসে রূপের উড়ন্ত চুলগুলো কানের পাশে গুজে দিতে প্রশ্ন করলো, এমন করে কি দেখছো তীব্রময়ী? আর মনে বেখেয়ালি বলে উঠল রূপ, আপনাকে। কথাটার সাথে সাথে এই পাশে থেকে বন্ধু মহলের হাসাহাসি ভেসে এলো। ঘোর কাটলো রূপের। ও ও তো ভুলেই গিয়েছিল কোথায় দাঁড়িয়ে আছে ওরা। তবে ওর দোষ নেই এতে, সব দোষ এই তীব্র নামক তীব্রতরের। ওনাকে দেখলেই রূপ ঘোরের মাঝে হারিয়ে যায়, আশেপাশের কিচ্ছু খেয়াল থাকে না, যার ফলে এমন পরিস্থিতিতে পড়তে হয়। ওরা এমন ভার্সিটি থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে, ওইখানে গাড়ির জন্য অপেক্ষা করতেই তীব্র দেখা মিলল। তীব্র ওদের দিকে তাকিয়ে হেসেই বলে উঠল, কি ব্যাপার, তোমরা বিষণ্ণ মুখে দাঁড়িয়েছিলে কেন? ওর কথা শুনে ওদের মুখে আবার বিষণ্ণ হয়ে যায়। রূপ ইশারায় বারবার না করছে কিছু না বলতে, না হলে তীব্র যদি রেগে যায়। তবে ওর ইশারা তীব্র চোখে পড়তেই তীব্র তীক্ষ্ণ চোখে রূপের দিকে তাকালো। রূপ ভয়ে ঢোক গেল। তীব্র চোখ সরিয়ে ওদের বারবার জিজ্ঞেস করতেই মন কোনো রকম নলে ওঠে, আরে কিছু না তীব্রদা, আসলে আমাদের একটু ঝগড়া হয়েছে তো তাই। আই হেট লাইং মন। মনের কথা শেষ হওয়ার আগেই তীব্র কথাটা বলে ওঠে। ওই স্পষ্ট দেখছে মন তোতলে কথা বলছিল। তাছাড়া ঝগড়া হলে এতটা বিষণ্ণ থাকার কথা নয়। ওরা তীব্রর কথা শুনে আর লুকাতে চাইল না। ঈশান কিছুটা রাগী কণ্ঠে বলে উঠল, আসলে তীব্রদা আমাদের ডিপার্টমেন্টের নিউ টিচার রূপকে প্রতিদিন কোনো না কোনোভাবে শাস্তি দেন, আর না হলে অপমান করেন। আজও করেছে, এর জন্যই আমরা সবাই আপসেট, বিশেষ করে রূপ। তীব্র রাগে আগুন জ্বলছে শরীরে। ও খুব ভালো করে বুঝতে পারছে কোনো টিচারের কথাই বলছে ওরা। তীব্র কোনো মতে নিজেকে শান্ত করে ওদের বলল, তোমরা চলে যাও, আমি ওকে পৌঁছে দেব। ওরা আর কথা বাড়ালো না। তীব্র শান্ত থাকার চেষ্টা করলেও রাগের আভাস ফুটে উঠেছে চেহারায়। তা খুব ভালো করে বুঝতে পারছে ওরা। তাই রূপকে বিদায় জানিয়ে যে যার বাড়ির উদ্দেশ্যে চলে গেল। ওরা যেতেই তীব্র রূপের দিকে তাকিয়ে রূপ ওর দিকেই তাকিয়েছিল। গম্ভীর কণ্ঠে তীব্র বলে উঠল, কি শাস্তি দিয়েছে আজ? ভয়ে আত্মা শুকিয়ে এলো রূপের। এত শান্ত গম্ভীর কণ্ঠ কেন তীব্র? এটা কোনো ঝড়ের আভাস নয় তো? তোতলাতে তোতলাতে রূপ বলল, গত 2 দিন না আসায় বাইরে দাঁড় করিয়ে রেখেছে আমাদের সবাইকে।
তীব্র চোয়াল শক্ত হয়ে এলো। রূপকে কিছু বলবে তার আগেই পাশ থেকে কেউ বলে উঠল, এত বড় বিজনেসম্যান ভার্সিটি রেস্টুরেন্টের সাথে কি করে? আওয়াজ অনুসরণ করে রূপ পেছনে তাকালো। অভ্রকে দেখে অবাক হলো বেশ। তীব্র আওয়াজ পেয়েই চোখ বন্ধ করে রাগ দমানোর চেষ্টা করে বলে উঠল, তীব্রময়ী গাড়িতে ওঠো। রূপ বিস্মিত চোখে তাকালো তীব্রের দিকে। পরম হতে দৃষ্টি ঘুরিয়ে অভ্রর দিকে তাকাতেই তীব্র থমকে উঠল। গাড়িতে উঠতে বলেছি তীব্রময়ী। তীব্র ধমকে এক প্রকার কেঁপে উঠল রূপ। এই প্রথম তীব্র ধমক দিল ওকে। চোখ ছলছল করতে দ্রুত পায়ে গাড়িতে উঠে বসলো। রূপ যেতেই তীব্র আগুন চোখে তাকালো অভ্রের দিকে। অভ্রের ঠোঁটে মৃদু হাসি, যেন বেশ মজা পাচ্ছে এমন ঘটনায়। তীব্র এগিয়ে গেল অভ্রের দিকে, মুখোমুখি দাঁড়িয়ে হিসিয়ে বলে উঠল, ওর দিকে নজর দিবি না অভ্র, না হলে আমার খারাপ রূপটা দেখতে বাধ্য হবি, যা তোর জন্য ভালো হবে না। অভ্র কিছু না বলে হাসলো শুধু। তীব্র আবারও বলে উঠল, আমার উপর রাগ থেকে ওকে শাস্তি দেওয়াটা বন্ধ কর অভ্র। ওকে কেন টানছিস আমাদের মাঝে? তোকে একটু হলেও এতে কষ্টে রাখা যায় তাই। তীব্র অবাক স্বরে বলল, আমাকে কষ্টে রাখতে আর কি কি করবি তুই? যা যা করা লাগবে সবটাই করব, তোকে শান্তিতে থাকতে দেব না। এতে যদি খুনও করতে হয় ওকে তাতেও। অভ্রের কথা শেষ হওয়ার আগেই গলা চেপে ধরলো তীব্র। রাগে শরীর কাঁপছে ওর। অভ্রের ঠোঁটে তখনও বাঁকা হাসি রেখা। হাসতে হাসতেই বলে উঠল, তোর এই রূপ তোর তীব্রময়ী দেখছে, কিন্তু এর ফল কি হতে পারে জানিস তো? তীব্র দ্রুত ছেড়ে দিল। পেছন ফিরে রূপের দিকে তাকালো না। ও জানে রূপ এসব ভয় পায়। তবু আজ অনেক বড় ভুল হয়ে গেছে। না জানি কি হবে এর ফল। অভ্র কিছু না বলেই শীষ বাজাতে বাজাতে চলে গেল সেখান থেকে। তীব্র দীর্ঘশ্বাস ফেলে গাড়িতে উঠে বসলো। রূপ এতক্ষণ অবাক বিস্ময় নিয়ে তাকিয়েছিল ওদের দিকে। ওর কিছুই মাথায় ঢুকছে না। অভ্র একজন টিচার হয়েও কি করে এইসব বলতে পারে? এটাই তো এতদিন মাথায় ঘুরতো ওর। ওকে অপমান করা, শাস্তি দেওয়া, এইসব কেন করতো? আজ তীব্র আর অভ্রের কাণ্ড দেখে বুঝলো ওরা আগে থেকেই পরিচিত। তবে শত্রুতা বিরাজমান এদের সম্পর্কে তখন ভালো করেই বুঝে গেল ও। এই নিয়ে তীব্রকে কোনো প্রশ্ন করলো না। বাকিটা পর দুজনেই নীরব রইল। তা শেষ পর্যন্ত আমার ব্যাপারে সব ইনফরমেশন কালেক্ট করেই ফেললেন মিস্টার ব্যানার্জি। কথাটা বলে সামনে তাকালো তীব্র। ওর সামনে রণ বসে আছে। হালকা হাসির ছটাক লেগে আছে মুখে। হাসি মুখে বলে উঠল, রণ ব্যানার্জির কোনো কিছুতেই পিছুপা হয় না তীব্র। সে যা ভাবে তা করেই দম নেয়। ওর রণর কথা শুনে হালকা হাসলো তীব্র। তারপর বলে উঠল, তা আমি নির্দোষ তো? কথাটা শুনে রণ শব্দ করে হেসে উঠল। কোনো মতে হাসি থামিয়ে বলল, একদম নির্দোষ। তীব্র হেসে উঠল। এবার কিছুক্ষণ পর রণ বলল, কিন্তু এই হাইড অ্যান্ড সিক আর কতদিন চলবে? গম্ভীর হলো তীব্র চেহারা। নীরব রইল কিছুক্ষণ, তারপরে বলে উঠল, চলুক যতদিন প্রয়োজন। রণ ডেস্কে দুই হাত একত্রিত করে তাতে থুতনি ঠেকিয়ে বলে উঠল, আমার মনে হয় এসব প্রকাশ্যে না আনাই বেটার হবে। তীব্র কিছু বলল না। মাথায় অন্য চিন্তা ঘুরছে আপাতত, তাই মৌন রইল। রণ ঘড়ির দিকে দেখে বলল, আজ তাহলে উঠি তীব্র, বাড়িতে অনেক কাজ। তীব্র মাথা বাড়াতেই রণ উঠে দাঁড়ালো। পেছনে ঘুরে দাঁড়িয়ে হঠাৎ কি মনে করে আবার তীব্রের দিকে তাকিয়ে বলে উঠল, একটু সাবধানে থেকো, দিন দিন এসব ছড়িয়ে পড়বে দেশ জুড়ে। তীব্র বাঁকা হেসে বলল, পুরনো কাজ, এইসব চিন্তা করবেন না আপনি। রণ হেসে বিদায় জানিয়ে চলে গেল। রণ যেতেই তীব্র বিড়বিড় করে বলে উঠল, আপনি যদি জানতেন আপনার বোনের প্রেমিক আমি, তাহলে না জানি কি করে বসতেন। বলি বাঁকা হেসে নিজ কাজে মন দিল। রূপের সাথে আজ আর কথা হয়নি। না জানি অভিমান করে বসে আছে কিনা। ধর, অভিমান ভাঙাতে না ভাঙাতে আবার নতুন করে অভিমান জুড়ে বসে কি আর করবে বেচারা তীব্র। সময় গড়িয়ে আজ প্রায় 1 মাস হতে চলল। পরিবর্তন এসেছে মানব জীবন যাত্রায়। ঠিক তেমনি পরিবর্তন হয়েছে কিছু অনুভূতি, ভালো লাগা। আবারও বদলেছে কারো কারো প্রেমানুভূতি। সৃষ্টি হয়েছে ভালোবাসার প্রখরতা। ঝরে যাওয়া বৃষ্টির ফোঁটায় নতুন করে মেঘ জমেছে। হৃদয়ের কোণে বর্ষণ ঘটেছে কিছু আগমনে। কেউ কেউ কাছাকাছি এসেছে, তো কেউ দূরত্ব বেট নিয়েছে। এভাবেই চলছে জগৎ জোড়া।
বড়সড় নাইট ক্লাবে সোফা জুড়ে কিছু মানবে বসে আছে, অপেক্ষা করছে কাঙ্ক্ষিত ব্যক্তির আগমনে। বিয়ে উপলক্ষে আজ ইন্দের সাথে পাঠিয়েছে রোশনের রূপের বন্ধু মহলও এখানে উপস্থিত। পেখম আর মিরময় বাদ নেই। ওরা দেশে এসছে রোশান রুকমনির বিয়ে উপলক্ষে। আর এক সপ্তাহ খানিক পরেই বিবাহ অনুষ্ঠান, তাই আগে ভাগেই রূপ এক প্রকার জোর করে ওদের দেশে এনেছে। আর আজ পার্টিতে উপস্থিত সবাই। পাশে রোহান আর ফাল্গুনি বসে নিজেদের মধ্যে ইশারায় কথা বলতে ব্যস্ত। ওরা বর্তমানে অপেক্ষা করছে তীব্রর আর মেঘ রণর তরফ থেকে ইনভাইটেশন। রূপ এই কথা শুনে যার পরাণী নিয়ে অবাক হয়েছে, তবে এখন বেশ ভালোও লাগছে। আশেপাশে চোখ বুলাতে বুলাতে এইসব ভাবছিল রূপ। ঈশান ওকে খোঁচা দিতে রূপ বিরক্ত চোখে তাকালো। ঈশান ফিস ফিস করে বলে উঠল, এই রূপ, মনের কি হয়েছে রে? বিরক্ত আরো ভালো রূপের দাঁতে দাঁত চেপে বলে উঠল, ওই আমি কি করে জানবো রে? ও তো তোর পাশেই বসে আছে, জিজ্ঞেস করে নে। আরে ওকে জিজ্ঞাসা করলে বলবে না দোষ? দেখছিস না কেমন মনমরা হয়ে বসে আছে? রূপ তাকিয়ে দেখলো সত্যি মন বিষণ্ণ মুখে বসে আছে। তাই পাশে বসা পেখমকে বলল, পেখম মুনকে দেখেছিস কেমন চেহারা বানিয়ে বসে আছে? কথাটা জোরে বলায় সবাই শুনল। রোহান সফট ড্রিঙ্কে চমক বসিয়ে মনকে জিজ্ঞেস করলো, ব্যাপার কি মুন, এভাবে বসে আছো কেন? কিছু হয়েছে? মন কিছুটা হাসার চেষ্টা করে বলে উঠল, কিছু না দা ভাই, এমনি মন খারাপ। ওর কথায় রোহন রণ আবার নিজেদের কাছে মন দিল। রোশন আর রুদ্রাক্ষী কিছুটা দূরে দাঁড়িয়ে থাকায় ওরা কিছু শুনতে পায়নি। মনের কথাটা ঠিক বিশ্বাস হলো না বন্ধু মহলের সদস্যের। নীল তো বলেই বসল, মেঘদের সাথে কিছু হয়েছে মন? ঈশানও তালে তাল মিলিয়ে বলল, তার জন্যই কি তোর মন খারাপ? কিছু বলেছে মেঘদা? মুখ ওদের সবার দিকে তাকিয়ে মলিন হাসল, তারপর বলে উঠল, তেমন কিছু না, ছাড় না। ওরা আরো কিছু বলবে তার আগে তীব্র ওদের আসতে দেখে সবাই উঠে দাঁড়ালো। তবে রূপ কেমন চোখে যেন তাকিয়ে রইল তীব্রর দিকে। তীব্রর পাশে সেদিনের মেয়েটা আছে আজ, সাথে সুমন আর মেঘও এসেছে। ওরা লক্ষ্য করে দেখলো মেঘের তেমন কোনো হেলদোল নেই মনের দিকে। ও নিজের ফোন নিয়ে ব্যস্ত। তীব্র এগিয়ে আসতেই রূপের সাথে চোখাচোখি হলো। মৃদু হেসে তীব্র চোখ টিপ দিতেই রূপ দ্রুত চোখ সরিয়ে নিয়ে লাজুক হাসলো। রণ এগিয়ে সে তীব্রের সাথে হাই ফাইট করে বলে উঠল, কেমন আছো তীব্র? তীব্র মৃদু হেসে বলল, ভালো, তুমি? আমি? আর কিছু বলার আগে তীব্রের পেছনের মেয়েটির দিকে তাকিয়ে থেমে গেল রণর কথা। অবাক স্বরে বলে উঠল, তুমি এখানে কি করছো মিস ইতি? আবার আমার পেছন ঘুরছো নাকি? ওর কথায় সবাই অবাক চোখে তাকালো। ইস, বেশ লজ্জা পেল, তবে ভয়ও পেল তীব্র। ভাবলেছেন যেন এসব কিছু হবে আগে থেকেই জানা ওর। রণর কথায় রোশন অবাক কণ্ঠে বলল, উনি কে রন? তোরা আগে থেকে পরিচিত? রণ রেগে বলে উঠল, এই মেয়ে সবসময় আমার পিছু করে দা ভাই, 2 মাসে বেশি জ্বালিয়েছে আমায়। রণর মন কথায় ইতি বেশ কষ্ট পেল। তীব্র তা বুঝেই গভীর কণ্ঠে বলে উঠল, ইতি আমার বোন হয়, আমার সাথেই এসেছে এখানে। সবাই বেশ অবাকই হলো, কারণ সবাই জানে তীব্রর কোনো রিলেটিভ এই দেশে নেই, তার উপর বোন। তবে সব থেকে বেশি রণ অবাক হয়েছে, কিন্তু তা প্রকাশ করলো না। সবাই নিজ জায়গায় বসতেই আড্ডা শুরু হলো। তীব্র সবার দৃষ্টি আকর্ষণ করে বলে উঠল, কিছু কথা বলতে চাই আমি। সবাই ওর দিকে তাকাতেই ও বলে উঠল, রন, ইতি তোমাকে 1 বছর ধরে পছন্দ করে, হয়তো ভালোবাসে। তীব্রর কথায় সবার মাঝে বজ্রপাত হলো যেন। রণ তো ইতির দিকে একবার আর তীব্রের দিকে একবার তাকাচ্ছে। ও বুঝতে পারছে না কি করা বা কি বলা উচিত। এদিকে ইতি লজ্জায় মুখ তুলে তাকাতে পারছে না। ওর মন মস্তিষ্ক জুড়ে একটাই কথা ভাবছে, তীব্র কি করে জানলো এই কথা? ও কাউকে বলেনি তো। তবে রোশন রণ আর ইতির দিকে তাকিয়ে বলে উঠল, তাহলে ভালোই হলো, এক বিয়ের আসরে 2 ভাইয়ের বিয়ে হয়ে যাবে। বলেই হেসে দিল। বাকিরা স্বাভাবিক হয়েই হাসলো। এদিকে রণ আর ইতি দুজনেই নিশ্চুপ।
কেউ আর এই বিষয়ে কথা বাড়ালো না। থাক না কিছু সময় ওদের মতো নীরব অনুভূতির লড়াই। রূপ এর মধ্যে বার কয়েক লক্ষ্য করেছে মেঘগুণকে। দুজনের কেউই আজ কথা বলেনি একটাও। দুজনেই নিশ্চুপ। ও ভেবে নিল তীব্রর সাথে কথা বলবে এই বিষয়ে। এদিকে রোহান আর ফাল্গুনি ইশারাও দেখছে বেশ কয়েকবার। এতেই যা বোঝার বুঝে গেছে, ওরা বেশ ভালো লাগছে এত এত জুটি দেখে। আর সে তীব্রর দিকে তাকালো। তীব্র ওর দিকেই তাকিয়েছে নিষেধুর চোখে। লজ্জা পেল রূপ, দৃষ্টি ঘোরালো অন্যদিকে। কিছু সময় পরেই মিউজিক বেজে উঠতেই সবাইকে জোর করে নিয়ে গেল রোশন ডান্স ফ্লোরে, যেখানে কাপল ডান্স হবে এখন। নাইট ক্লাবের সামনে দাঁড়িয়ে আছে একটা ছায়া মানব। অন্ধকারের কারণে স্পষ্ট কিছুই দেখা যাচ্ছে না, তবে স্পষ্ট রাগের আভাস দেখা যাচ্ছে মানবটিকে, যেন সব ধ্বংস করতে পারলে শান্তি পেত সে। কিন্তু সেটা করতে না পারার কারণে ক্ষোভের সঞ্চার হয়েছে তার ভেতর। ঝলমলে আলোয় ঘেরা নাইট ক্লাবটির দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলে উঠল, অনেক বার বেড়েছিস তুই তীব্র, বাড়াবাড়ি করছিস এবার। আমার অনুমতি ছাড়াই আমার কলিজাকে স্পর্শ করছিস তুই। ওর ভালো মন্দ বুঝে নিতে শিখেছিস, তবে এইসব করবে আরো বেশি পস্তাতেই হবে তোকে। যাকে ভালোবাসিস তাকেও তোর কারণে শাস্তি পেতে হবে। এই অভ্র সেন সবকিছুর হিসাব নেবে একে একে। আগে একটু মজা মাস্তি কর না, না হলে যন্ত্রণার আগুনে কাতরাবি কি করে? আর যন্ত্রণার জ্বালায় না কাতরালে আমি মজা পাবো নাকি তোকে মেরে? তৈরি হ তীব্র, তৈরি হয় তীব্র। বছর ঘুরে সেই দিনটি সবার আসছে, যেদিন আমায় নিঃস্ব করেছিস তুই। সেদিনই তোর সব থেকে প্রিয় মানুষ কেড়ে নিব আমি। শেষ করবো এই শত্রু শত্রু খেলা। বলে বিকট শব্দে হাসতে লাগলো অভ্র। ওর চোখে কেন জল জমে গেছে, বেশ লাল হয়ে উঠেছে চোখের চারপাশ। শক্ত করে হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে। প্রতিদ্বন্দ্বীর লড়াই তখনই কষ্টের হয় যখন সে কাছের মানুষ হয়ে থাকে। তাকে তো সম্মান কষ্ট দিতে হাত কাঁপে, সেখানে মৃত্যু দেওয়া এত সহজ হয় না। আর যদি সে হয় বন্ধু নামক শত্রু, তবে তা না হয় সেই যন্ত্রণার পাহাড় পরিমাণ কষ্ট তা তিলে তিলে শেষ করে ভেতরে থেকে ধ্বংস করে ঠিক ভুলের বিচার আবদ্ধ করে প্রতিশোধের নেশায়। দ্বিধাদ্বন্দ্ব নিয়ে শেষ থেকে শুরু হয় আবার সেই খেলার লড়াই। চোখ বন্ধ করে রাগে ফুঁসছে তীব্র। গাড়ির সিটে মাথা এলিয়ে বসে আছে। নির্জন নিরিবিলি এক নদীর ধারে এসেছে ওরা। ওর পাশে বসে ভীতু চোখে তাকিয়ে আছে রূপ। ভয়ের চোটে কেঁদে দেবে এমন মুখ বানিয়ে রেখেছে। সামনে হাত কচলাচ্ছে যাতে ভয়টা একটু কমে। প্রায় আধ ঘন্টা হতে চলল একইভাবে বসে আছে তীব্র। না, কোনো কথা বলছে না, আর না তাকাচ্ছে রূপের দিকে। এই নিয়ে দুইবার তীব্রকে রাখতে দেখল রূপ। রেগে গেলে কি ভয়ানক হয় ওঠে তীব্র, তার রূপের কল্পনা দিচ্ছিল এতদিন। এখন খুব করে মন বলছে, কে বলেছিল আজ তীব্রের সাথে দেখা করার ভুল মাথায় আনতে? না, ও দেখা করতে চাইতো, আর না তীব্র রাগের মুখোমুখি হতে হতো। কিন্তু এখন ভেবে লাভ কি, যা হওয়ার তো হয়েই গেছে। রূপ তীব্রের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, কয়েক ঘন্টা আগে কথা বলে যার ফলে এত রেগে আছে ওর তীব্রটা। ফ্ল্যাশব্যাক। সকাল সকাল ভার্সিটি আসতে দেখলো সবাই ওর দিকে কেমন চোখে তাকিয়ে আছে। কেউ কেউ আড়ালে ফিসফিস করছে। খুব ভালো করে রূপ বুঝতে পারছে কিছু না কিছু হয়েছে, তা ওকে ঘিরেই। বেশি কিছু না ভেবে বিল্ডিং এর সিঁড়ির কাছে যেতেই দেখলো শুভ্র বসে আড্ডা দিচ্ছে নিজ বন্ধুদের সাথে। এতদিন বাদে শুভ্রকে ভার্সিটিতে দেখে বেশ অবাক হলো রূপ। যদিও শুভ্র আগেই এই ভার্সিটি সিনিয়র ছিল, তাই আসতেও পারে। এসব ভেবে একটু এগোতেই শুভ্র রূপকে দেখে জোরে বলে উঠল, এই দেখ দেখ, আমাদের ভার্সিটির উল্লেখযোগ্য ব্যক্তি যাচ্ছে। এই কথা বলে হাসিতে ফেটে পড়লো ওরা। রূপ জানে শুভ্র এমনই, তাই কিছু না বলে রাগ সামলে নিল। যাওয়ার জন্য পা বাড়াতেই শুভ্র হাত দিয়ে পথ আটকে দাঁড়ালো। রূপ রাগী চোখে তাকাতেই শুভ্র বুকে হাত দিয়ে বলে উঠল, এভাবে তাকাও কেন বেবি? এমন তাকানিতে জ্বালিয়ে দাও পুরো। রূপ শক্ত কণ্ঠে বলল, পথ ছাড়ো শুভ্র।
শুভ্র রূপের কথা শুনে বেশ মজা পেল। মনে হয় তাই বন্ধুদের নিয়েই হাসি মনতে মেতে উঠল। হাসতে হাসতে বলল, পথ ছাড়ার জন্য ধরেছি নাকি বলো তো, যে বললেই ছেড়ে দেব? শুভ্রর কথায় রূপের রাগ এবার চরম হয়ে গেল। রাগী গলায় কিছু বলবে তার আগে সেখানে উপস্থিত হলো বন্ধু মহলের সদস্যরা। ওদের কেউ একজন খবর দিয়েছে রূপের সাথে শুভ্রের কথা কাটাকাটির কথা। ওরা এটা শুনে ছুটে এসেছে। ওদের দেখে শুভ্রর বন্ধুরা এক প্রকার সিটি বাজিয়ে উঠল। শুভ্র ওদের থামিয়ে রূপকে বলে উঠল, এই তোমার এই চেলাপেলারা কেন তোমার পেছনে ঘুরে বলো তো? নাকি অন্য কোনো কারণ আছে এর পেছনে? রূপ রাগী চোখে তাকালো। ঈশান অভ্রের গলা চেপে ধরে বলল, বাজে কথা বন্ধ করুন। রূপকে বাজে কথা বলার সাহস কোথায় পেলি তুই? শুভ্র ঈশানের হাত ছাড়িয়ে বলে উঠল, এই তোর পেয়ারি বান্ধবীর কয়টা লাগে বলতো? কাল দেখলাম টপ বিজনেসম্যানের সাথে ক্লোজিং ডান্সে মত্ত হতে, আজ আবার তোর গায়ে লাগছে ওকে কিছু বলায়। ব্যাপার কি বলতো? এত নোংরা কথা সহ্য করতে পারল না রূপ। মুহূর্তেই মনের হাত শক্ত করে ধরে কেঁদে উঠল। পাশ থেকে নীল ঋদ্ধি ওরা মারতে উদ্যত হলে রূপ ভাঙা কণ্ঠে কোনো রকম বলে ওঠে, এখান থেকে চল প্লিজ। ওর এমন কণ্ঠস্বর আর কথা শুনে ওরা বুঝলি রূপ প্রচণ্ড ভেঙে পড়েছে। তাই ওরা আর কথা বাড়ালো না। শুভ্রর দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে সেখান থেকে চলে গেল। হলরুমের বেঞ্চে বসে হিচকি তুলে কাঁদছে রূপ। আজ পর্যন্ত কেউ ওর চরিত্র নিয়ে কথা বলেনি, যা আজ শুভ্র বলতে পারলো। কাল রাতে যদি তীব্রর সাথে নাইট ক্লাবে এত কাছাকাছি না আসতো তবে এসব কিছুই হতো না। অনেকক্ষণ যেতেও যখন কান্না থামলো না তখন ঈশান রূপের পাশে বসে ওর মাথায় হাত রেখে বলে উঠল, কাঁদিস না রূপ, তুই তো জানিস শুভ কেমন। ওর মাথায় কষ্ট পেয়ে দেখবি তুই। সরি। মনু এক পাশ থেকে জড়িয়ে ধরলো। ঈশান ঠিকই বলেছে রূপ, প্লিজ কাঁদিস না। রূপ হাজকি তুলে কাঁদতে কাঁদতে বলে, ওর কথায় আমি কাঁদছি না রে। আমার খারাপ লাগছে ওর মতো একজনকে কোনো এক সময় আমার মনে কোণে রেখেছিলাম। যদিও সেটা আবেগ ছিল তবুও ছিল তো। বলে এবার কাঁদতে লাগলো। কোনো মেয়েকে তার চরিত্র নিয়ে প্রশ্ন করলে ঠিক কোথায় সেই কথার আঘাত লাগে তা বোঝানো কঠিন। ওরা অসহায় চোখে তাকিয়ে রইল। নীল সারা রুম পায়চারি করতে করতে বলে উঠল, আচ্ছা শুভ্র, কি করে জানলো কাল নাইট ক্লাবে ছিলাম আমরা? আবার তীব্রতা আর রূপকেও ডান্স করতে দেখেছে, বাট কি করে? ওরা সবাই অবাক হলো নীলার কথা শুনে। সত্যিই তো, এটা কি করে সম্ভব? তাহলে কি শুভ্র এখানে ছিল? ওদের ভাবনার মাঝে বাহির থেকে কোনো শোরগোলের শব্দ শোনা গেল। ওরা একে অপরের দিকে তাকাতেই বাহির থেকে ঋদ্ধি ফোন হাতে ছুটে এলো ওদের কাছে। এতক্ষণও বাহিরে ছিল। ওকে এইভাবে আসতে দেখে সবাই বিস্মিত নয়নে তাকাতেই ঋদ্ধি নিজের ফোনটা ওদের সামনে তুলে ধরলো, যাতে স্পষ্ট ভিডিও চলছে। ভিডিওর দিকে তাকিয়ে ওদের সবার চোখ কোটর থেকে বেরিয়ে আসার জোগাড়। মুন ওর হাত থেকে ফোন কেড়ে নিয়ে দেখতে দেখতে বলে উঠল, এটা কি করে সম্ভব? রূপ থরথর করে কাঁপছে ভয়ে। এখন কি হবে বা কি করবে কিছুই বুঝতে উঠতে পারছে না। ভিডিওতে স্পষ্ট রূপ আর তীব্র ক্লোজ হয়ে ডান্স করতে আছে। আসলে কাল রূপের রোশনরা দূরে কোথাও তীব্র রূপের সাথে ডান্সে মত্ত হয়, এটা একটাই ভিডিওতে দেখেছে। এখন এই সব ভাবনার মাঝে বাহিরে শোরগোল বেড়ে গেল। ওরা না যেতে চাইলেও রূপ জোর করে বাইরে বেরিয়ে গেল। ওর সাথে সাথে ওরাও বেরোলো। বেরোতে সবাই রূপকে নিয়ে নানান কথা বলতে লাগলো, বাজে বাজে ইঙ্গিত দিতে থাকে। ওদের বুঝতে বাকি নেই যে ভিডিও। এর মধ্যে শুভ্র আর বন্ধুরা সেখানে উপস্থিত হলো। রূপকে দেখে বিচ্ছিরি হাসি দিয়ে বলে উঠলো, কি ব্যাপার মিস রূপসা, তুমি দেখি রাত বিরাতে এভাবে বড় লোকদেরও পটিয়ে নাও। শেষ পর্যন্ত নারী বিদ্বেষী মিস্টার তীব্র চৌধুরীকেও পছন্দ হলো?
রূপ লজ্জায় কুকড়ে যাচ্ছে এক প্রকার। এছাড়া আর কিছু করারই বা নেই ওর। চারপাশ থেকে অসংখ্য স্টুডেন্ট ভার্সিটির গ্রাউন্ডে দাঁড়িয়ে মজা দেখছে। রূপ নিজের হয়ে কিছু বলবে তার অবকাশ নেই বললেই চলে। ঈশান ওরা সবাই মাথা নিচু করে রাগে ফুঁসছে। এখন কিছু বলার মানেই মারামারি লেগে যাবে, যা রূপ পছন্দ করে না। তাই চুপ আচ্ছা না হলে আজ শুভ্রের অবস্থা কাহিল করে ছাড়ত। ওদের সবাইকে নিশ্চুপ দেখে অভ্র আবারও বলে উঠল, আচ্ছা আর কাকে কাকে পটাচ্ছ বলো তো? আমাদেরও একটু জায়গা দিতে পারতে, তাই না? কথাটা বলেই রূপের দিকে এগিয়ে হাত বাড়াতে নেই। রূপ ভয়ে এক প্রকার গুটিয়ে গেল। ঠিক তখনই কেউ একজন ওর হাত ধরে ঘুরিয়ে মুচড়ে ধরে। শুভ্র ব্যথায় চোখ রাগিয়ে তাকাতেই অবাক হয়ে যায়। শুধু ও নয়, উপস্থিত সবাই বিস্মিত হয়ে তাকিয়ে আছে। ওর রূপ তখনও চোখ বন্ধ করে ফুপিয়ে কাঁদছে। কারো ব্যথাতুর গলার স্বর কান্না বন্ধ হলো ওর। তীব্র চৌধুরী। তীব্র কথাটা বলতে রূপ ফট করে চোখ খুলে তাকালো। তীব্রকে দেখে এক নিমেষে শান্ত হয়ে গেল ও। ভয়াবহ আগের আভাস ফুটে আছে তীব্রের চেহারায়, যা দেখে শুধু শুভ্র আর রূপ নয়, পুরো ভার্সিটি কেঁপে উঠেছে। ওরা সবাই তীব্রকে শান্ত হিসেবেই জানি। কখনো কোনো সাংবাদিক বা কোনো ইন্টারভিউতেও রেগে যেতে দেখিনি। কেউ কোনো দিন ওদের আরো কেঁপে উঠতে সাহায্য করলো? তীব্রর হুঙ্কার। ওর গায়ে হাত দেওয়ার সাহস হলো কি করে? রিপিট। কথাটা বলে সজোরে ঘুষি দিল অভ্যর্ণক বরাবর। শুভ্র ছিটকে দূরে সরতে তীব্র এগিয়ে গিয়ে আবার ঘুষি বসালো পেটে। শুভ্র নিজেকে বাঁচাতে তীব্রকে পাটা আঘাত করতে নিলেই তীব্র আরো রেগে গিয়ে লাথি মেরে ফেলে দেয় নিচে। তীব্র এহেন রূপ দেখে সবার রুহু পর্যন্ত কেঁপে উঠেছে। ভার্সিটির পুরো গ্রাউন্ড জুড়ে স্যার ম্যাডাম স্টুডেন্টদের ছড়াছড়ি, কিন্তু কারো সাহসে কুলোচ্ছে না তীব্রকে থামানোর। শুভ্রের বন্ধুরা এগোতে সাহস পাচ্ছে না ভয়ে। এদিকে তীব্র অনবরত মেরেই চলেছে। এবার চিৎকার করে বলে উঠল, তীব্র চৌধুরীর কলেজের দিকে নজর দিয়েছিস তুই? এই তুই জানিস ও কে হয় আমার? না জেনেই ওকে নানান বাজে কথা বলে গেলি এতক্ষণ। তার উপর আবার আমাদের ভিডিও করেছিস দেখছি। এই আমরা তো শুধু ডান্স করেছি, কিন্তু তুই কি কি করে বেড়াস সেটা কালেক্ট করতে 1 সেকেন্ডও লাগবে না কিন্তু আমার। তখন মুখ দেখানোর জায়গা থাকবে তো তোর? বলে লাথি বসালো ওর পেটে। শুভ্র ব্যথায় কুকড়ে উঠল এক প্রকার। তবে যেভাবে মারতে দেখে ভার্সিটি প্রিন্সিপাল এগিয়ে এসে বলে উঠল, প্লিজ মিস্টার চৌধুরী, ওকে ছেড়ে দিন, আমার ওর ব্যবসা নেবে। তীব্র প্রিন্সিপালের দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে বলে উঠল, ব্যবস্থা এখন নেবেন তাই তো? ওকে মারতে দেখে এগিয়ে আসতে পারলেন, কিন্তু যখন একটা মেয়ের চরিত্র নিয়ে ও বাজে কথা বলছিল তখন এগিয়ে আসতে পারলেন না কেন? তখন কোথায় ছিলেন আপনারা? তীব্র কথা শুনে প্রিন্সিপাল মাথা নিচু করে ফেললেন। বাকি প্রফেসররা আর কিছু বলার সাহস পেল না। সবার কম বেশি ধারণা আছে তীব্রের পাওয়ার সম্পর্কে। কিছু বলতে গেলেই যদি তীব্র তাদের চাকরি খেয়ে দেয়, এর থেকে চুপ থাকাই বেটার। তার উপরে শুভ্র যথেষ্ট বলেছে, আজ ওর শাস্তি প্রাপ্য। মারতে মারতে এবার তীব্র রক্তচক্ষু নিয়ে ভার্সিটির সবার দিকে তাকালো। এরপর এগিয়ে গেল রূপের দিকে। ভয়ার্ত রূপকে একটানে নিজের বুকে জড়িয়ে বলে উঠল, সবাই কান খুলে শুনে রাখো, রূপ ওরফে রূপসা ব্যানার্জি তীব্র চৌধুরীর লাইফ পার্টনার। সো কেউ কখনো ওকে নিয়ে কোনো বাজে মন্তব্য করার আগে আজকের মারগুলোর কথা মনে রাখবে, না হলে এরপর থেকে এর বেশি কিছু ঘটবে যেটা সবার জন্য অমঙ্গল। কথা শেষ করেই রূপকে এক হাতে জড়িয়ে ভার্সিটি থেকে বেরিয়ে গেল। ভার্সিটির প্রতিটা মানুষের একটাই অবাক বিস্ময়ের মধ্যে ছিল যে ফোন বের করে ভিডিও করতেও ভুলে গিয়েছিল। না হলে আজকের হেডলাইনে বড় বড় করে রূপ তীব্রর প্রেম কাহিনী বের হতো। লয়াল প্রেমিক হিসেবে তীব্র দেশের সেরা হয়ে যেত, যে কিনা নারী বিদ্বেষী হয়েও কোনো মেয়ের প্রেমে এতটাই মত্ত হয়ে উঠেছে। রূপের ভাবনায় ছেদ পড়ল তীব্রের করা আওয়াজে। সজোরে গাড়ির স্টিয়ারিংয়ে বাড়ি মেরে রাগ দমানোর চেষ্টা চালাচ্ছে তীব্র। রূপ আবারও কেঁপে উঠল। তীব্রর দিকে তাকাতেই তীব্র চোখ খুলে সজোরে ওর দিকে তাকালো।
তীব্র চোখের দিকে তাকিয়ে আবারও ভয়ে জমে গেল রূপ। তীব্র এগিয়ে এসে রূপের বাহুতে 2 হাত রেখে চিবিয়ে বলে উঠল, এই বাজে ছেলেটার সাথে সম্পর্ক ছিল তোমার? হ্যাঁ, এই রকম বাজে ছেলের সাথে, যে কিনা চরিত্র নিয়ে কথা বলতেও দুবার ভাবে না। রূপের চোখ গলিয়ে সামনে অশ্রু গড়িয়ে পড়ছে তীব্রর কথা শুনে। তীব্র এইসব কেন বলছে ওকে? ও নিজেও যেন বড়সড় একটু ভুল করেছে, তাই বলে এভাবে বলবে তীব্র? রূপকে কাঁদতে দেখে তীব্রর রাগ বাড়লো বহুগুণ। আবার শক্ত করে চেপে ধরে বলে উঠল, এই কাঁদছো কেন এখন? ভুল করার আগে ভেবে করতে পারলে না? ও যখন তোমাকে কথা শোনাচ্ছিল তখন কেন প্রতিবাদ করলে না? বলো, কেন করলে না? রূপ অশ্রুসিক্ত চোখে তাকালো তীব্র চোখের দিকে। তীব্র এমন দৃষ্টি দেখে হাত আলগা করতে রূপ তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, কি বলে প্রতিবাদ করতাম বলেন তো? আপনি আমার প্রেমিক এটা বলতাম, আর ওরাও বিশ্বাস করে নিত বুঝি। কত বড় বিজনেসম্যান আপনি! তাছাড়া আপনি তো আমায় কোনো অধিকার ছাড়াই স্পর্শ করেন, যা সমাজ চোখে অবৈধ। তাই তো আজ ওরা বলার সুযোগ পেল। রূপের কথায় তীব্র হাত একেবারেই আলগা হতে এলো। কি বললোটা কি ওর তীব্রময়ী? ও অবৈধ স্পর্শ করছে? ওর কোনো অধিকার নেই ছোঁয়ার? রাগে এবার কপালের রগ ফুলে উঠল তীব্রর। রূপের দিকে এক পলক তাকিয়ে ফোন বের করে পকেট থেকে ফোন বার করে কাউকে ফোন করে কিছু একটা বলতে রূপের হাত পা শীতল হয়ে গেল। কি বলছে তীব্র? ও জীবনে কি আবার অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে যাবে, নাকি সারা জীবনের মতো তীব্রকে হারিয়ে ফেলবে? স্তব্ধ হয়ে বসে আছে রূপ। ওর চারপাশ কেমন যেন ঘুরছে। কেন কিছু বোধগম্য হচ্ছে না ওর নিকটে? কি হচ্ছে বা হতে চলেছে তা বুঝে উঠতে পারছে না। ওর পাশে ওর পুরো বন্ধুমহল উপস্থিত। পিঘু এসেছে। ওদের সবার মুখে ভঙ্গি করুণ হয়ে আছে, যেন ওরাও বুঝতে পারছে না কিছু তো হচ্ছে। ওর রূপ শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে নিচের দিকে। ভাবছে কিছুক্ষণ আগেই ঘটনা যখন তীব্র ফোন করেছিল কাউকে। রেজিস্ট্রি অফিসের সামনে এসো, সাথে বিয়ে করতে যা যা প্রয়োজন সব নিয়ে আসবে, দেরি যেন না হয়। এই কথা শোনার পরপরই রূপের মাথায় বাজ পড়লো যেন। এতটাও বোকা নয় রূপ যে তীব্র কি করতে চলেছে ও ঠাউর করতে পারবে না। কিন্তু এই কথা শোনার বোঝার পরেও কিছু বলতে পারছে না ও। কণ্ঠনালী ভেদ করে কথা বেরোতে চাইছে না। ওর ভাবনা চিন্তার মাঝেই তীব্র দ্রুত ড্রাইভ করতে শুরু করলো। রূপ শুধু অবাক চোখে তীব্র দিকে তাকিয়ে রইল, যে কিনা রূপের দিকে ফিরেও তাকাচ্ছে না। মাত্রই কয়েক মিনিট ব্যবধানে গাড়ি এসে থামল রেজিস্ট্রেশন অফিসের সামনে। বড় বড় ইংরেজি হরফে রেজিস্ট্রেশন অফিসের লেখা দেখে রূপের আত্মা শুকিয়ে একটুখানি হয়ে এলো। তীব্র দিকে তাকাতেই দেখলো তীব্র গাড়ি থেকে নেমে এগিয়ে আসছে রূপের দিকে। তীব্র এগিয়ে এসে গাড়ির বাঁ দিকে দরজা খুলে রূপকে এক প্রকার টেনে বের করলো গাড়ি থেকে। গাড়ির ডোর অফ করে রূপকে নিয়ে ভেতরে যেতে নিলেই রূপ শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। তীব্র কিছুক্ষণ রাগ দমানোর চেষ্টা করে রূপের দিকে ঘুরে ওর চোখে চোখ রেখে বলে উঠল, আজ যদি আমার বিপক্ষে একটাও কথা বলো তাহলে সারা জীবনের মতো আমিটা তোমার ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে রূপ। আজীবনের মতো হারিয়ে যাব গন্তব্যহীন ঠিকানায়। এই কথার পরিপ্রেক্ষিতে কিছু বলা বা বলতে পারলো না রূপ। শুধু চোখ বেয়ে পড়লো অশ্রুধারা। ওর তীব্র হারিয়ে যাবে ওর কাছ থেকে, এটাও মেনে নিতে হবে বুঝি। তবে সব কথার ঊর্ধ্বে কানে বাজছে তীব্র রূপ বলে ডাকাটা। তীব্র কোনোদিন এই নামে ডাকেনি ওকে। সবসময় তো তীব্রময়ীর মতো মধুর একটাই শুনে এসেছে। তাই আজ তীব্র রেহেন ডাক সহ্য হলো না রূপের। নিচ্ছিল পুতুলের মতো এগিয়ে গেলে তীব্রর সাথে। ভেতরে যেতেই দেখা মিলল পুরো বন্ধু মহলের সাথে মেঘ মিমায়ও আছে। একটু দূরে দাঁড়িয়ে উকিলের সাথে কথা বলছে সুমন। তীব্র রূপকে একটা বেঞ্চে বসিয়ে এগিয়ে গেল সুমনের দিকে। সেই তখন থেকেই এভাবে নিশ্চুপ হয়ে বসে আছে রূপ।
রূপকে এমন বিষণ্ণ পুতুলের রূপে দেখে পেখম বলে উঠল, রূপ তাকা আমার দিকে, দেখ তীব্রদা যা করছে তা ভেবেই করেছে হয়তো। তুই প্লিজ এভাবে থাকিস না, একটুও ভালো লাগে না তোকে এভাবে। ওর কথা শুনেও রূপ তাকালো না, ও ভাবেই বসে রইল। ওরা আর কেউ কিছু বলল না। একটু পরে সুমন এসে বলে উঠল, ম্যামকে ডাকছে স্যার, আপনারা নিয়ে আসুন। ওর কথা শুনে সবাই উঠে দাঁড়ালো। রূপও উঠে এগিয়ে যেতে লাগলো ওদের সাথে। উকিলের সামনে চেয়ারে তীব্র বসে আছে, ঠিক তার পাশেই ফাঁকা চেয়ারটাতে বসানো হলো রূপকে। তীব্র একবারও ফিরে তাকালো না রূপের দিকে। উকিল বিয়ের কার্যক্রম শেষ করে রেজিস্ট্রি পেপার এগিয়ে দিল তীব্রর দিকে। তীব্র বিনা বাক্য ব্যয়ে সাইন করে দিল। উকিলকে এগিয়ে দিতেই উকিল রূপের দিকে সেটা বাড়িয়ে বলে উঠল, পাশের ফাঁকা জায়গাটা সাইন করে দিন। রূপ তাকালো পেপারটার দিকে, যেখানে জল করছে তীব্রের নামটা। তার পাশে অনেকখানি দূরত্ব নিয়ে আরেকটা ফাঁকা জায়গা পড়ে আছে, যেখানে নিজের নামটা লিখলেই ও মিস থেকে মিসেস তীব্র হয়ে যাবে। বাধা পড়বে আইনগতভাবে তীব্র নামক রহস্যময় মানবের সাথে। রূপকে চুপ করে তাকিয়ে থাকতে দেখে বাকি সবই বেশ অবাক হলো। রূপ তীব্র এবার তাকালো রূপের দিকে। রূপের কোলে পড়ে থাকা হাতটা শক্ত করে ধরল। একটু ঝুঁকে এসে ফিসফিস করে বলে উঠল, একবার শুধু বলো তীব্রময়ী যে তুমি আমাকে চাও না। কথা দিচ্ছি আর কখনো আসবো না তোমার সামনে। রূপ ছলছল চোখে তাকালো তীব্রর গভীর নীলাভ চোখের দিকে। এই তো ওকে তীব্রময়ী বলে ডাকছে তীব্র। অন্তত এই ডাকটা শোনার জন্য হলেও ওর তীব্রকে চাই, সারা জীবনের জন্য চাই। এক প্রকার নেশাগ্রস্তের মতো রূপ রেজিস্ট্রি পেপারটা এগিয়ে এনে সাইন করে দিল। সাথে সাথে পাশে থেকে সবাই হাতে তালি দিয়ে উঠল। ঘোড়া কাটলো রূপের। তীব্রর দিকে তাকিয়ে রইল। প্রশান্তির হাসির ছটাক লেগে আছে মুখে। রূপের হৃদয়ও প্রশান্তির ঢেউ খেলে গেল মুহূর্তেই। উকিল সাহেব ওদের দিকে তাকিয়ে হাসি মুখেই বলে উঠলেন, কংগ্রাচুলেশন মিস্টার অ্যান্ড মিসেস তীব্র চৌধুরী, আপনাদের নতুন জীবনের জন্য শুভকামনা রইল। তীব্র হাসি মুখে উঠে দাঁড়ালো। রূপকে এক হাতে জড়িয়ে বাইরের দিকে হাঁটা দিল। বাকি কাজ সুমন আর মেঘ মিলে করে নিবে। রূপও গুটি গুটি পায়ে এগিয়ে যেতে লাগলো তীব্রর সাথে। বিবাহ বন্ধনে লাল সাদার সংমিশ্রণে সিঁদুর শাখার প্রতীক হয়ে রইল। বাইরে আসতেই এক গাদা মিডিয়ার লোক ঘিরে ধরলো ওদের। এই ঘটনায় হতবাক সবাই। দেশের টপ বিজনেসম্যান বিয়ে করছে, তাও ভার্সিটির ফার্স্ট ইয়ারের মেয়েকে। এটা যেন সবার কাছে অবাক করা বিষয়। তীব্ররা বেরোতে রিপোর্টার্স ঘিরে ধরলো ওদের। তীব্র বডিগার্ডসরা শাড়ি সরিয়ে দিতে গেলেই তীব্র হাত উঁচু করে মানে করলো। তাই ওরা সরে গেল। এবার শুরু হলো একের পর এক প্রশ্নের বান। রিপোর্টার্স তীব্র দিকে তাকিয়ে প্রশ্ন করতে শুরু করলো, স্যার আপনি হুট করে কেন বিয়ে করার সিদ্ধান্ত নিলেন? আপনি তো নারী পেতে এসেছিলেন, তবে কি করে বিয়ে করতে পারেন? আপনাদের কি আগে থেকে প্রেমের সম্পর্ক ছিল? এত কম বয়সী মেয়েকে কেন বিয়ে করলেন স্যার? দেশে এত নামি দামি ব্যবসায়ীর মেয়ে আপনার জন্য পাগল, কিন্তু আপনি মিস রূপসাকেই কেন বিয়ে করলেন? এই হঠাৎ বিয়ের সিদ্ধান্ত কেন নিলেন স্যার? এর মধ্যে কি অন্য কোনো কারণ আছে স্যার? কিছু তো বলুন স্যার। তীব্র এতক্ষণ চুপ করেই সব শুনছিল। ওর এক হাত জড়িয়ে আছে রূপের ঘাড়। রূপ তো অবাক হয়ে একবার তীব্রর দিকে তাকিয়ে আছে, আর ভাবছে তীব্র কি উত্তর দেবে এখন। তীব্র বিরক্ত মুখে রিপোর্টারদের দিকে তাকিয়ে বলে উঠল, আমি কিছু বলবো কি করে? আপনারা তো থামছেনই না, একের পর এক প্রশ্ন করে যাচ্ছেন। যাই হোক, এবার চুপ করলে তবে আমি বলতে পারি। ওরা সবাই চুপ করে গেল, আর রূপ আগ্রহী চোখে তাকিয়ে রইল তীব্রর দিকে। পাশে ঈশান, মেঘ ওরা দাঁড়িয়ে মুচকি হাসছে। তীব্র রূপের দিকে তাকিয়ে হাসি মুখেই বলতে শুরু করে, আমার পাশে দাঁড়ানো রূপ নামক আমার তীব্রময়ী বর্তমানে আমার ওয়াইফ। ওর সাথে প্রায় 2 মাসের সম্পর্ক আমার। হুট করে এসে আমার হৃদয় চুরি করেছে। আচ্ছা যাই হোক, কি যেন বললেন আপনারা? আমি নারী বিদ্বেষী ছিলাম, তাই তো?
তাহলে কি আমি সারা জীবন বউহীনা জীবন কাটাবো নাকি? তাই বিয়ে করে নিলাম। তো আপনারা আর কি যেন বলেছিলেন? হুট করে বিয়ে করার সিদ্ধান্ত কেন নিয়েছি, তাই তো? বিয়ের বয়স হয়েছে তাই বিয়ে করেছি। এবার বলবেন ধর্মীয় মতে না করে আইনত কেন বিয়ে করলাম? তাহলে বলবো কিছুদিন পর ঢাক ঢোল পিটিয়ে বিয়ে করব, আপনারাও ইনভাইট থাকবেন, চলে আসবেন সেই দিন, কেমন? এখন আমার সব কথা বলা শেষ, এবার আমরা যেতে পারি, তাই তো? তীব্র কথার সাথে সাথেই সবাইকে পথ ছেড়ে দিল। আর তীব্র ফাঁকা হেসে রূপকে নিয়ে এগিয়ে গেল সামনের দিকে। বাকি সবাই অবাক চোখে তাকিয়ে তীব্র চৌধুরীর যে এত মজার মানুষ তা কখনো ধারণাও ছিল না।